পেন্টাগনের নিরাপত্তা ভেদে রহস্যময় ড্রোন, তবে কি মার্কিন মূল ভূখণ্ডে সরাসরি হামলার মহড়া? আকাশপথেও নেই রক্ষা, ট্রাম্পের নির্দেশে এয়ারপোর্ট থেকে শুরু হলো গণডিপোর্টেশন অভিযান। বাঙালির গর্ব, নিউ ইয়র্ক ডিই এর প্রথম নারী প্রধান হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা। এবং 10 এপ্রিল থেকে ইউরোপ ভ্রমণে নতুন নিয়ম, বায়োমেট্রিক তথ্য ছাড়া প্রবেশাধিকার নিষিদ্ধ। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হুমলন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার বুক চিরে একের পর এক রহস্যময় ড্রোন ওড়ার ঘটনায় তোলপাড় বিশ্ব। খোদ পেন্টাগনও যখন এই অদৃশ্য শত্রুর হদিশ পাচ্ছে না, তখন বিশ্লেষক গর্ডন চ্যাং একে সরাসরি চীনের যুদ্ধ প্রস্তুতির অংশ বলে দাবি করছেন। রাশিয়া, চীন, ইরান এই তিন শক্তির ছায়াযুদ্ধ কি তবে এবার আমেরিকার মূল ভূখণ্ডে আছড়ে পড়তে চলেছে? রহস্যময় এই আকাশ যুদ্ধের আদ্যপান্ত জানুন সামিরা বাঁধনের রিপোর্টে। আমেরিকার আকাশসীমা কি আর নিরাপদ নয়? পেন্টাগনের কড়া পাহাড়ের ভেতর দিয়ে একের পর এক রহস্যময় ড্রোন উড়ে যাচ্ছে অত্যন্ত সংবেদনশীল সামরিক ঘাঁটির ওপর দিয়ে। গত এক মাস ধরে চলা এই ড্রোন আতঙ্কে এখন ঘুম হারাম মার্কিন গোয়েন্দাদের। প্রখ্যাত বিশ্লেষক গর্ডন চ্যাং একে কেবল গোয়েন্দাগিরি নয়, বরং সরাসরি বেইজিংয়ের যুদ্ধ শুরুর সংকেত বলে অভিহিত করেছেন। আমেরিকার অন্তত 4টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ওপর দিয়ে বিশাল আকৃতির এই ড্রোনগুলোকে শনাক্ত করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার অত্যাধুনিক সব প্রযুক্তিতেও এগুলোকে হ্যাক করা সম্ভব হয়নি। গর্ডন চ্যাং সোমবার এক সাক্ষাৎকারে দাবি করেছেন, এগুলো কোনো খেলনা ড্রোন নয়, বরং ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের আবহে মার্কিন মূল ভূখণ্ডে সরাসরি হামলার একটি প্রচ্ছন্ন মহড়া। সম্প্রতি ফ্লোরিডার ম্যাকডিল এয়ারফোর্স ঘাটের পাশে একটি রহস্যময় ডিভাইস উদ্ধার হয়েছে, যার সূত্র সরাসরি চীনের দিকেই নির্দেশ করছে। ইউক্রেন যুদ্ধের রাশিয়ার প্রতি সমর্থন এবং বর্তমান ইরান সংকটে বেইজিংয়ের অবস্থান, সব মিলিয়ে রাশিয়া, চীন, ইরান মিলে আমেরিকার বিরুদ্ধে এক শক্তিশালী ত্রিশক্তি ফ্রন্ট গঠন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গর্ডন চ্যাংয়ের সতর্ক বার্তা, হোয়াইট হাউস যদি এখনই আকাশসীমা সুরক্ষা নিশ্চিত করতে না পারে, তবে বড় ধরনের জাতীয় সংকটের মুখে পড়বে আমেরিকা। প্রশ্ন একটাই, ঘরের ভেতরে কি তবে এক অদৃশ্য যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব পরাশক্তি? মূলধারার সংবাদ মাধ্যমকে পাশ কাটিয়ে সরাসরি জনগণের ফোনে পৌঁছতে ট্রাম্প প্রশাসনের নতুন অ্যাপ এখন টক অব দ্য টাউন। মাত্র কয়েকদিনেই 20 লাখ ডাউনলোডের মাইলফলক ছুঁয়েছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। সরাসরি প্রেসিডেন্টকে বার্তা পাঠানোর সুযোগ থাকলেও প্রতি কয়েক মিনিটে ব্যবহারকারীর লোকেশন ট্র্যাক করার অভিযোগ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ডিজিটাল স্বচ্ছতা নাকি নতুন কোনো নজরদারি? প্রশ্ন এখন সেটি। প্রথাগত সংবাদ মাধ্যমকে পাশ কাটিয়ে সরাসরি জনগণের কাছে পৌঁছাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন ডিজিটাল কৌশল এখন তুঙ্গে। হোয়াইট হাউসের নিজস্ব স্মার্টফোন অ্যাপটি উন্মোচনের মাত্র কয়েকদিনের মাথায় প্রায় 20 লাখ ডাউনলোডের মাইলফলক স্পর্শ করেছে। সরাসরি উৎস থেকে কোনো ফিল্টার ছাড়াই সংবাদ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই অ্যাপটি কাজ করছে। গত 27 মার্চ চালু হওয়া এই অ্যাপটি অ্যান্ড্রয়েড ও অ্যাপল ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তথ্য অনুযায়ী অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে প্রায় 14 লাখ এবং অ্যাপল স্টোরে 4,36,000-এরও বেশি ব্যবহারকারী এটি ডাউনলোড করেছেন। প্রশাসনের কর্মকর্তাদের মতে, রিপোর্টিংয়ের সময়ের ব্যবধান হিসাব করলে এই সংখ্যা ইতোমধ্যে 20 লাখ ছাড়িয়ে গেছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ব্রেকিং নিউজ, অ্যালার্ট, প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অ্যাকশন এবং লাইভ স্ট্রিম সরাসরি তাদের ফোনে পাবেন। এমনকি সাধারণ মানুষ সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন বা বার্তা পাঠানোর সুযোগও পাবেন। প্রশাসন একে স্বচ্ছতার দিকে অভূতপূর্ব পদক্ষেপ হিসেবে দেখছে। তাদের মূল লক্ষ্য হলো মূলধারার সংবাদ মাধ্যমের উপর নির্ভর না করে সরাসরি ভোটারদের কাছে পৌঁছানো। তবে অ্যাপটি নিয়ে বিতর্কও কম নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে যে এই অ্যাপটি প্রতি 4.5 মিনিটে ব্যবহারকারীর নিখুঁত লোকেশন ট্র্যাক করে। যদিও হোয়াইট হাউস এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়টি অস্বীকার করেছে। টুইটার এবং ট্রুথ সোশ্যালের পর হোয়াইট হাউসের এই নিজস্ব অ্যাপ ট্রাম্পের রাজনৈতিক প্রচারে কতটুকু প্রভাব ফেলে, এখন সেটি দেখার বিষয়।
আমেরিকার বিমানবন্দরগুলো এখন অভিবাসীদের জন্য এক আতঙ্কের নাম। ডোনাল্ড ট্রাম্পের গণডিপোর্টেশন অভিযানের অংশ হিসেবে গত কয়েক মাসে অন্তত ৮০০ জনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ বা আইস। রয়টার্সের এক চাঞ্চল্যকর রিপোর্টে উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। তদন্তে দেখা গেছে বিমানবন্দর নিরাপত্তা সংস্থা টিএসএ প্রায় ৩১,০০০ যাত্রীর ব্যক্তিগত তথ্য আইসের হাতে তুলে দিয়েছে। সাধারণত সন্ত্রাসবাদ দমনে ব্যবহৃত এই তথ্য এখন সাধারণ অভিবাসীদের ধরতে ব্যবহার করা হচ্ছে। এমনকি ২০ বছর ধরে আমেরিকায় থাকা দম্পতিকেও সন্তানদের সামনে আটক করে ডিপোর্ট করার মতো ঘটনা ঘটছে। ডেমোক্রেটরা এই পদক্ষেপকে অমানবিক ও ভীতি প্রদর্শনকারী বলে অভিহিত করেছেন। বর্তমানে ১ ডজনেরও বেশি বিমানবন্দরে আইস কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া ঘরোয়া ফ্লাইটে যাতায়াত করাও এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অভিবাসী আইনজীবীরা এই ধরপাকড়কে মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে দেখছেন। অভিবাসন দ্বন্দ্বে এবার অচল হতে পারে আমেরিকার আন্তর্জাতিক বিমানবন্দরগুলো। স্যাংচুয়ারি সিটিকে দমনে কাস্টমস সেবা প্রত্যাহারের হুমকি দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এদিকে ৩০ লাখ অভিবাসী বহিষ্কারের লক্ষ্যে $২৬০০ ও ফ্রি টিকিটের রিটার্ন অফার বিশ্বজুড়ে শোরগোল ফেলেছে। কঠোর এই ইমিগ্রেশন নীতি এবং রাজনৈতিক সংঘাত এখন সাধারণ যাত্রীদের জন্য বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে এবার আবারও আক্রমণাত্মক অবস্থানে ট্রাম্প প্রশাসন। যেসব স্যাংচুয়ারি সিটি বা আশ্রয় প্রদানকারী শহর ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সহযোগিতা করছে না, সেসব শহরের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর কাস্টমস সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। এতে বড় ধরনের ভোগান্তিতে পড়তে পারেন আন্তর্জাতিক যাত্রীরা। ডিএইচএস সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই ইঙ্গিত দেন। তিনি স্পষ্ট জানান, যদি কোনো শহর নিজেদের স্যাংচুয়ারি দাবি করে এবং বিমানবন্দরের বাইরে ইমিগ্রেশন আইন কার্যকর করতে বাধা দেয়, তবে সেখানে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্ট মোতায়েন রাখা নিয়ে নতুন করে ভাববে সরকার। মুলিন বলেন, আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে। যারা আমাদের সাথে কাজ করতে চায় আমরা কেবল তাদেরই অগ্রাধিকার দেব। যদি এই পরিকল্পনা কার্যকর হয় তবে শিকাগো বা নিউ ইয়র্কের মতো শহরগুলোর আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস সেবা সংকুচিত হবে, যার ফলে তৈরি হবে মাইলের পর মাইল দীর্ঘ লাইন। সাক্ষাৎকারে আরও একটি বড় তথ্য সামনে এসেছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত প্রায় ৩০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে। এর মধ্যে বড় একটি অংশ অর্থাৎ প্রায় ২২ লাখ মানুষ স্বেচ্ছায় দেশ ছেড়েছেন। যারা নিজ থেকে ফিরে যাচ্ছেন তাদের জন্য $২৬০০ বোনাস এবং ফ্রি প্লেন টিকিটের মতো বিশেষ প্যাকেজও চালু রেখেছে প্রশাসন। অভিবাসন ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্রেটদের এই মুখোমুখি অবস্থান এখন আমেরিকার এভিয়েশন সেক্টরে এক চরম অনিশ্চয়তা তৈরি করেছে। নিউ ইয়র্ক ডিই এর প্রথম নারী প্রধান হিসেবে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা ইসলাম। প্রায় ৩০ বছরের কর্মজীবন এবং হার না মানা সংগ্রামের মাধ্যমে তিনি আজ এই সম্মানজনক পদে আসেন। মাদকের বিরুদ্ধে লড়াই আর নতুন প্রজন্মের নারীদের অনুপ্রেরণা দিতে তার এই অদম্য যাত্রার বিস্তারিত জানুন ফারজানা ফিরোজের প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা বা ডিই এর নিউ ইয়র্ক ডিভিশনের ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সংস্থাটির ৩০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী স্পেশাল এজেন্ট ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা ইসলাম। নিউ ইয়র্কের অলি গলি থেকে শুরু করে আন্তর্জাতিক মাদক চক্র নির্মূল সবখানেই এখন নেতৃত্ব দিচ্ছেন ফারহানা ইসলাম। ৫০ বছর বয়সী এই লড়াকু নারী সম্প্রতি সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তুলে ধরেন তার দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা। বাংলাদেশ থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসা ফারহানার স্বপ্ন ছিল আইন শৃঙ্খলায় কাজ করা। যদিও তার বাবা মা চেয়েছিলেন মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু ফারহানা দমে যাননি। তিনি বলেন, আমার বাবা মা প্রথাগত পেশা পছন্দ করতেন, কিন্তু আমি জানতাম আমার গন্তব্য কোথায়। দীর্ঘ ৩০ বছর এই সংস্থায় কাজ করার পর আজ যখন আমি সেই অফিসেরই প্রধান যেখানে আমি ক্যারিয়ার শুরু করেছিলাম, এটি অত্যন্ত গর্বের।
বর্তমানে তার প্রধান লক্ষ্য নিউ ইয়র্ক শহরে ফেন্টানিল ও মাদকের প্রবেশ রোধ করা, বিশেষ করে মেক্সিকো ও চীন থেকে আসা মাদকের সরবরাহ চেইন ভেঙে দিতে তিনি বদ্ধপরিকর। এছাড়া তরুণ নারী এজেন্টদের জন্য তিনি এক অনন্য রোল মডেল। নতুনদের উদ্দেশ্যে তার পরামর্শ সহজ কিন্তু শক্তিশালী। কখনো না শব্দটিকে গ্রহণ করবে না এবং ভয় পাবে না। গ্লাস সিলিং ভেঙে ফারহানা ইসলামের এই অর্জন বিশ্বজুড়ে থাকা বাঙালি এবং নারীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। নিউ ইয়র্কের ক্ষতবিক্ষত রাস্তা মেরামত নিয়ে শুরু হয়েছে নজিরবিহীন রাজনৈতিক লড়াই। মেয়র মামদানির ফটো সেশন আর গভর্নর হুকুলের পটহোল কিলার ইমেজ নিয়ে চলছে হাসাহাসি। সাধারণ নাগরিক সেবা যখন ভোটের প্রচারণায় রূপ নেয়, তখন খোদ রাজনীতিবিদরাই একে বাল্ব পাল্টানোর মতো তুচ্ছ কাজ বলে কটাক্ষ করছেন। তালি দেওয়া মেরামতে কতদিন টিকবে রাস্তা, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। রাস্তার গর্ত বা পথহোল মেরামত করা যে কোনো নগর প্রশাসনের একটি অতি সাধারণ ও রুটিন কাজ। কিন্তু নিউ ইয়র্কে এই সাধারণ কাজ নিয়ে এখন কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন মেয়র জোহরান মামদানি এবং গভর্নর ক্যাথি হুকুল। সোমবার পৃথক দুটি অনুষ্ঠানে তারা নিজেদের সফলতা জাহির করেন, যা নিয়ে খোদ রাজনীতিবিদ ও সাধারণ মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। এবারের ভয়াবহ শীতের পর নিউ ইয়র্কের রাস্তাগুলো ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। মেয়র মামদানি স্টেটেন আইল্যান্ডে নিজে হেলমেট পরে দাঁড়িয়ে থেকে সিটির 1,00,000তম গর্তটি ভরাট করার এক ফটো সেশন করেন। কিন্তু স্থানীয় কাউন্সিলম্যান ফ্র্যাঙ্ক মোরানো একে কটাক্ষ করে বলেন, গর্ত ভরাট করার কৃতিত্ব নেওয়া অনেকটা ফিউজ হওয়া লাইট বাল্ব পাল্টানোর মতো। এটি তো আপনাদের দায়িত্বই ছিল। গভর্নর ক্যাথি হুকুলও পিছিয়ে নেই। তিনি ঘোষণা করেছেন যে 2026 সালের মধ্যে তিনি 13 লক্ষ গর্তের ভরাটের রেকর্ড করবেন। এমনকি তার প্রচার টিম তাকে পটহোল কিলার হিসেবে আখ্যা দিয়ে একটি সিনেমাটিক পোস্টারও প্রকাশ করেছে। সাবেক রিপাবলিকান নেতা আলফান্স ডি আমাতো, যিনি নিজে সিনেটর পটহোল নামে পরিচিত ছিলেন, তিনিও এই প্রচারণাকে বাজে সময় নষ্ট বলে অভিহিত করেছেন। বিশেষজ্ঞদের মতে এই গর্তগুলো কেবল তালি দিয়ে ভরাট করা একটি সাময়িক সমাধান। রাস্তার নিচের মূল কাঠামোগত সমস্যা সমাধান না করলে আগামী শীতে পরিস্থিতি আবারও একই হবে। জনগণ যখন রাস্তার স্থায়ী সংস্কার চায়, তখন তালি দেওয়া মেরামতের এই রাজনৈতিক উৎসব নিউ ইয়র্কবাসীর মনে কতটা স্বস্তি দেবে তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মিশিগানে 3 দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনসুলেট সেবা শেষ হয়েছে রেকর্ড সংখ্যক সেবাদানের মধ্য দিয়ে। প্রবাসীদের ঢল, নির্ধারিত সময় পেরিয়ে রাত পর্যন্ত সেবা, সব মিলিয়ে এক ভিন্ন চিত্র। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। 4 থেকে 6 এপ্রিল পর্যন্ত মিশিগানে অনুষ্ঠিত হয় 3 দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনসুলেট সেবা। ওয়ারেন শহরের 10 মাইল রোডে আল এহসান মসজিদের হলরুম পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক মিলন মেলায়। কনসুলেট সেবার প্রথম দিন থেকেই ছিল উপচে পড়া ভিড়। দ্বিতীয় দিনে পাসপোর্টের চাপ এতটাই বেড়ে যায় যে নির্ধারিত সময় বিকেল 5টা পেরিয়ে সেবা চলে রাত 11:30 পর্যন্ত। কর্মরতরা নিরলসভাবে কাজ করে সেবাগ্রহীতাদের সেবা নিশ্চিত করেন। শেষ দিন সোমবারও সেই চিত্রের পুনরাবৃত্তি ঘটে। সোমবার দিন শেষে 167টি পাসপোর্ট, 171টি এনভিআর এবং 7টি পাওয়ার অফ অ্যাটর্নি সেবা প্রদান করা হয়। সব মিলিয়ে 3 দিনে মোট 482টি পাসপোর্ট, 1017টি নো ভিসা রিকোয়ার্ড এবং 39টি পাওয়ার অফ অ্যাটর্নি সম্পন্ন হয়েছে, যা মিশিগানের প্রবাসী কমিউনিটির জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ সোসাইটি অফ মিশিগান ইউএস এর সার্বিক সহযোগিতায় সেবা প্রদান করেন ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনসুলার বিভাগের কর্মকর্তারা। মিশিগানে স্থায়ী কনসুলেট চালু না হওয়া পর্যন্ত প্রতি 6 মাস পর পর এ ধরনের ভ্রাম্যমাণ সেবা অব্যাহত থাকবে বলে জানা গেছে। তবে প্রবাসীদের দাবি স্পষ্ট, অস্থায়ী নয়, দ্রুত সময়ের মধ্যে মিশিগানে স্থায়ী কনসুলেট অফিস প্রতিষ্ঠা করতে হবে, যাতে বছরের পর বছর অপেক্ষার অবসান ঘটে।
দীর্ঘ ১.৫ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেফতার হলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। দুপুরে আদালতে হাজির করা হলে রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিরিন শারমিন চৌধুরী জনচক্ষুর অন্তরালে চলে যান। শুরুতে তিনি সপরিবারে সেনানিবাসে আশ্রয় নিলেও পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত লালবাগ ও রংপুরের একাধিক হত্যা মামলায় তার নাম রয়েছে। টানা ৩ বারের এই স্পিকার ২০১৩ সালে বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। ৫ আগস্টের ঘটনায় ২৭ দিন পর পদত্যাগ করেন। দীর্ঘ সময় তার অবস্থান নিয়ে গুঞ্জন থাকলেও ডিবির অভিযানে অবশেষে তিনি আইনের আওতায় এলেন। ইউরোপ ভ্রমণ কি আগের চেয়ে কঠিন হতে যাচ্ছে? আগামী ১০ এপ্রিল থেকে ইউরোপীয় ইউনিয়নের ২৯টি দেশে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে এন্ট্রি এক্সিট সিস্টেম বা ইইএস। এর ফলে পাসপোর্ট সিল মারার চিরচেনা নিয়ম বন্ধ হয়ে যাচ্ছে। পরিবর্তে যুক্ত হচ্ছে ডিজিটাল রেকর্ড। তবে এই নতুন ব্যবস্থার শুরুতে বিমানবন্দরে দীর্ঘ লাইনের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউরোপের সীমান্ত নিরাপত্তাকে আধুনিকায়ন এবং জালিয়াতি রোধে গত বছর থেকে ধাপে ধাপে ইইএস ব্যবস্থা চালু করা হয়েছিল। আগামী ১০ এপ্রিল থেকে একটি পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করবে। নতুন এই নিয়মে অইউরোপীয় পর্যটকদের আঙুলের ছাপ এবং মুখের ছবি বা বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। এই তথ্য সিস্টেমে ৩ বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যতে যাতায়াত আরও দ্রুততর করবে। ইউরোপীয় কমিশনের তথ্যমতে প্রাথমিক ধাপেই প্রায় ২৪,০০০ মানুষকে ভুয়া নথিপত্র বা সঠিক কারণ দর্শাতে না পারায় প্রবেশাধিকার দেওয়া হয়নি। নতুন এই নিয়ম ব্রিটেন সহ সেনজেন এলাকার বাইরের সব দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। তবে আয়ারল্যান্ড এবং সাইপ্রাস এই ব্যবস্থার বাইরে থাকছে। সেখানে আগের মতোই ম্যানুয়াল চেকআপ চলবে। ১২ বছরের কম বয়সী শিশুদের আঙুলের ছাপ দিতে হবে না, তবে তাদের ছবি তোলা বাধ্যতামূলক। বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক করেছে যে ১০ এপ্রিলের পর থেকে প্রথম কয়েক মাস যাত্রীদের অন্তত ১.৫ থেকে ২ ঘন্টা বাড়তি সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানো উচিত। বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কারণে ইমিগ্রেশনে দীর্ঘ লাইন হতে পারে। তবে পর্তুগাল বা সুইডেনের মতো কিছু দেশে ট্রাভেল টু ইউরোপ অ্যাপের মাধ্যমে আগেভাগেই তথ্য জমা দেওয়ার সুযোগ থাকছে, যা অপেক্ষার সময় কমিয়ে আনবে। মনে রাখবেন, যারা বায়োমেট্রিক তথ্য দিতে অস্বীকার করবেন তাদের ইউরোপে প্রবেশ করতে দেওয়া হবে না। সাময়িক কিছু অসুবিধা হলেও দীর্ঘমেয়াদে এই ব্যবস্থা ইউরোপ ভ্রমণকে আরও নিরাপদ ও স্বচ্ছ করবে বলে আশা করছে ইইউ কর্তৃপক্ষ। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।